আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমাদের এবারের রামাদান ইন্সপিরেশনের বিষয়বস্তু হচ্ছে প্যারেন্টিং। খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, কিন্তু আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্যারেন্টিংয়ের মধ্যে আমরা প্যারেন্টিংয়ের বেসিক ২ টা জিনিস নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে দোয়া এবং আরেকটা হচ্ছে ভালোবাসা। এবং সেগুলো নিয়ে যে আলোচনা আমরা করেছি, আবারও উল্লেখ করছি, এটা হচ্ছে প্যারেন্টিংয়ের ফাউন্ডেশন। এই ভিত্তিপ্রস্তরটা যত মজবুত করে আমরা তৈরি করতে পারবো, পরের কাজগুলো আমাদের জন্য বিল্ড আপ করা ইজি হবে। ঠিক ইজি না, আসলে প্যারেন্টিংয়ের কোনো কাজই সহজ না। ফাউন্ডেশনটা মজবুত হলে পরের কাজগুলো আমরা সিস্টেমেটিক্যালি করতে পারবো। এবং সেখানে আমরা দেখেছি যে ফার্স্ট যে জিনিসটার উপরে আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশন বিল্ড আপ যদি করা যায় এবং এফেক্টিভ কমিউনিকেশন যদি হয়, তাহলে হচ্ছে বাচ্চার সাথে বাবা মায়ের সম্পর্কটা অনেক সুন্দর এবং সহজ হয়ে যায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে আনুগত্য শিখানো যায় এবং তাদেরকে তাদের সীমা শিখানো যায়, যে বাউন্ডারিজ, যে কতটুকু তারা যেতে পারবে, কিভাবে তারা বাবা মাকে অনুসরণ করবে, সেই জিনিসটা শিখানোর জন্য অনেক সময়ই হচ্ছে আমাদেরকে হার্ড অ্যান্ড টাফ হতে হয়। বাবা মা হিসাবে অনেক সময়ই হচ্ছে আমাদেরকে কঠিন পথ বেছে নিতে হয়। সো আমরা যদি চিন্তা করি যে প্যারেন্টিং হচ্ছে একটা কমপ্লেক্স জার্নি, কিন্তু এটা একটা রিওয়ার্ডিং জার্নিও। সো এই কাজটা অনেক কঠিন, কিন্তু এই কাজটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক পুরস্কার দিবেন বলে দিয়েছেন। এবং কোরআনে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো নির্দেশ দিয়েছেন, আল্লাহর কথা বলার পরপরই হচ্ছে প্যারেন্টসের কথা বলেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাদের মর্যাদার কথা দুনিয়ার বুকে বলা হয়েছে, বাবা মার কথা বলা হয়েছে সেখানে। সো এই কারণে হচ্ছে প্যারেন্টিংয়ের কাজগুলো হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে আসলে করতে হয়। ডিসিশন মেকিংটা হচ্ছে, যে পলিসিটা, সেটা এত সহজ না। সো যখন এটা ডিসিপ্লিনের প্রশ্ন আসে বাচ্চাদেরকে আমরা কিভাবে শিখাবো কোনটা ঠিক কোনটা ঠিক না, যখন তারা যে জিনিসটা কারেক্ট না, যে জিনিসটা করা উচিত না, সেই কাজটা করে ফেলে, তখন আমরা কিভাবে সেটাকে ঠিক করবো বা বাচ্চাকে কিভাবে শিখাবো, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। সো মুসলিম বাবা মায়ের জন্য ইসলামিক অ্যাপ্রোচ কি ডিসিপ্লিনের, এবং কখন হচ্ছে বাচ্চাদেরকে পানিশমেন্ট বা শাস্তি দেওয়া যাবে, সেটা আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। এবং এখানে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদেরকে এফেক্টিভ এবং কম্প্যাশনেট প্যারেন্টিং স্ট্র্যাটেজি ফলো করতে হেল্প করবে। সো প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেটিং বাউন্ডারিজ। এবং যেই বাউন্ডারিটা আমি সেট করব, যে নিয়মটা আমি বলে দিব বাচ্চাকে, সেটার উপরে আমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, সেটা আমাকে নিয়মিত ফলো করতে হবে। আমি আজকে একটা কথা বললাম যে তুমি যদি এই কাজ করো তাহলে তোমার জন্য এই পানিশমেন্ট রয়েছে বা এই শাস্তি রয়েছে। কালকে আবার আমি সেটা চেঞ্জ করে ফেললাম, বা বাচ্চা দেখলো যে না, আমি যেটা বলেছি সেটা আসলে আমি করছি না, তখন বাচ্চার মধ্যেও হচ্ছে নেগলিজেন্স চলে আসবে, অবহেলা চলে আসবে। সো একটা সেফ অ্যান্ড নার্চারিং এনভায়রনমেন্টের জন্য ফার্স্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে একটা বাউন্ডারি সেট করা, যে কতটুকু যেতে পারবে, কতটুকু করতে পারবে, কি করা উচিত, কি করা উচিত না, বাবা মা হিসাবে আমাদের এক্সপেকটেশন কি। আর যদি সেই এক্সপেকটেশন ফুলফিল না হয়, তাহলে তার কনসিকুয়েন্স কি হবে, এর ফলাফল কি দাঁড়াবে, এবং বাচ্চা সেটা বুঝছে কিনা, আমরা যে জিনিসটা বাচ্চার কাছ থেকে আশা করছি, বাচ্চা বুঝতে পারছে কিনা যে এটা তার কাছ থেকে এক্সপেক্টেড, এবং সে যদি এটা না করে, তাহলে যেই আহ, শাস্তির কথা বলা হয়েছে সেই কনসিকুয়েন্সটাও তারা বুঝছে কিনা, সেটাও আমাদেরকে মেক শিওর করতে হবে। এবং যখনই আমরা ডিসিপ্লিনের প্রশ্ন আসবে, তখনই আমাদেরকে চিন্তা করতে হবে এই ডিসিপ্লিনটা ফেয়ার এবং প্রপোর্শনেট হচ্ছে কিনা, এবং ইসলামিক টিচিং অনুযায়ী হচ্ছে কিনা, এবং এখানে কোনো ফিজিক্যাল এবং ইমোশনাল ক্ষতি করা হচ্ছে কিনা, সেটাও খেয়াল করতে হবে। সো ফেয়ার মানে হচ্ছে যে বাচ্চা যে ভুলটা করেছে, ভুল করতেই পারে, আমরা নিজেরাও বড় হয়েও আমরা ভুল করি, সো বাচ্চা ভুল করতেই পারে, সে বাচ্চা ভুল করার জন্য তাকে যে পানিশমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা এই কাজের জন্য উপযুক্ত শাস্তি কিনা, এবং সে যতটুকু ভুল করেছে ঠিক ততটুকু পানিশমেন্টই সে প্রাপ্য। এর চেয়ে বেশি দেওয়া কিন্তু ইসলাম কখনোই ফলো করে না। এবং এই শাস্তির কারণে বাচ্চার ফিজিক্যাল এবং ইমোশনাল কোনো ড্যামেজ হচ্ছে কিনা, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে।
সো প্রথমেই আমরা বলেছি যে বাচ্চা এবং বাবা-মায়ের যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে একটা পজিটিভ সম্পর্ক এবং সেখানে একটা জেন্টাল কমিউনিকেশন থাকবে। এই ২ টা জিনিস যখন থাকবে তখন হচ্ছে এই বাউন্ডারি সেট করাটা সহজ হয়ে যাবে এবং বাচ্চাও বুঝবে যে তার আসলে কি করা উচিত। এবং ইসলাম এটা এনকারেজ করে যে বাচ্চাকে একটা নৈতিক একটা মানদণ্ডের উপরে তাকে বড় করা এবং বাচ্চা যেন জানে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না এবং কেন সেটা ভালো, কেন সেটা খারাপ সেগুলো আমরা বাচ্চার সাথে সুন্দরভাবে সহজ ভাষায় তাকে এক্সপ্লেইন করব টাইম টু টাইম এবং সেই জিনিসটা আমাদেরকে করতে হবে খুব শান্তভাবে, উত্তেজিত হয়ে রেগে যেয়ে তাদেরকে আমি কোনো কথা বললাম, সেই কথাটা আসলে তাদের জন্য গ্রহণযোগ্য হবে না এবং যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেটার থেকে যে আউটকামটা আমি এক্সপেক্ট করছি সেটা আমি কখনো পাবো না এবং এটা শুধু একদিন না, এটা আসলে কনসিস্টেন্টলি বারবারই আমাকে বাচ্চাকে স্মরণ করিয়ে দিতে হবে এবং বারবারই আমার নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে যে হ্যাঁ, আমি আসলে তাদের জন্য কি নিয়ম ঠিক করে রেখেছি এবং আমি নিজে সেটা ফলো করছি কিনা। সো যেমন নামাজের ব্যাপারে যে তাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের সময়ে কি করতে হবে, নামাজের আগে অজু করতে হবে। সো সে সঠিক সময়ে নামাজ পড়ছে কিনা, নামাজ সুন্দরভাবে পড়ছে কিনা, তাড়াহুড়া করছে কিনা, নামাজ পড়ার জন্যই শুধু পড়ে যাচ্ছে নাকি সেটার জন্য যে প্রিপারেশন দরকার সেটা সে করছে। প্রত্যেকটা জিনিস আমরা তাকে আগে হাতে কলমে শিখাবো এবং তারপরে তাকে এটাও বুঝাবো যে নামাজ না পড়লে কি হবে বা নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু খুশি হবে। বড়দেরকে যে সম্মান করতে হবে, কিভাবে অন্যদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, অনেস্টি, এ ধরনের সমস্ত মোরাল জিনিস যেগুলো, নৈতিকতাপূর্ণ যে জিনিসগুলো সেগুলো হচ্ছে বাচ্চাদেরকে একটু, একটু করে আমাদেরকে শিখাতে হবে এবং সেটা হচ্ছে তার বিহেভিয়ারের মধ্যে, তার ম্যানারের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে এবং বাচ্চা যদি না জানে যে বাউন্ডারিটা কতটুকু, কতটুকু সে যেতে পারবে, তাহলে সে দেখা যাবে যে প্রতিনিয়তই হচ্ছে ভুল করে ফেলছে, প্রতিনিয়তই হচ্ছে বাউন্ডারি বাইরে চলে যাচ্ছে এবং সেটার জন্য সে নিজে কখনো সেই ভুলটা স্বীকার করবে না বা বুঝতে পারবে না যে এটা তার করা উচিত হয় নাই। সো বাচ্চার সাথে একটা ক্লিয়ার বাউন্ডারি সেট করা এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো প্যারেন্টিং এর বড় একটা পার্ট হচ্ছে রুলস এবং লিমিটস ঠিক করে দেওয়া। যেমন একটা উদাহরণের মাধ্যমে বলা হয়েছে এরকম যে প্যারেন্টিংটাকে আমরা অনেকটা হচ্ছে ভেড়া চড়ানোর মতো মনে করতে পারি। যে মেষ পালক কি করে? যে হচ্ছে মেষ দেখাশোনা করে বা ছাগলের পাল, ভেড়ার পাল দেখাশোনা করে। সে এই ভেড়ার পালকে সে কিন্তু বলে না যে ঠিক আছে তুমি শুধু এই কর্নারে থাকবা, মাঠের এই জায়গাটায় তুমি থাকতে পারবা, ওই জায়গায় তুমি যেতে পারবা না। তুমি শুধু এই ঘাসটা খেতে পারবা, ওই ফুলটা খেতে পারবা না। তারপরে হচ্ছে এভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বলা হয় না। কিন্তু তাকে আস্তে, আস্তে শিখানো হয় যে এটা হচ্ছে একটা বেড়া, এই বেড়ার বাইরে তুমি যেতে পারবা না। সো বেড়ার ভিতরে যা কিছু আছে সে ভিতরেই তোমাকে থাকতে হবে এবং এখান থেকে কোন জিনিসটা হচ্ছে appropriate, কোন জিনিসটা appropriate না সেটাও দেখিয়ে দেওয়া হয় আস্তে, আস্তে তার কাজের মাধ্যমে। তাকে কিন্তু বলে, বলে করা হচ্ছে না এবং বললেও ভেড়া সেটা বুঝবে না। কিন্তু যখন হচ্ছে সে একটা ফুল গাছের মধ্যে মুখ দিয়ে ফেলছে তখন তাকে বাধা দেওয়া এবং সুন্দর করে তাকে হচ্ছে ভালো ঘাসের দিকে নিয়ে যাওয়া। সে যখন বেড়া টপকানোর চেষ্টা করছে তখন তাকে সেই বেড়ার কাছ থেকে নিয়ে আসা এবং সেখানে তাকে বুঝতে দেওয়া যে ওই কাজটা হচ্ছে অ্যাকসেপ্টেড না। তো তখন দেখা যায় সে ভেড়া কিন্তু নিজের জায়গাতে, নিজের লিমিটের মধ্যেই তারা ঘুরতে থাকে এবং সেখানেই তারা তাদের প্রয়োজনীয় কাজ করে এবং সেখানে আমরা দেখি মেষ পালক হচ্ছে সে ভেড়াদের সাথে একটা আন্তরিক সম্পর্কও থাকে, ভেড়াদের সাথে খেলাধুলোও করে থাকে। সো ইটস আ কম্বিনেশন অফ এভরিথিং। সো এখানে হচ্ছে জাস্ট মুখে বলে, বলে সবকিছু করানো যায় না। এটা হচ্ছে কাজের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে যখন কোনো ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনার রেফারেন্স দিয়ে হচ্ছে শিখানো হয়ে থাকে। তো সেম জিনিস হচ্ছে একটা বাচ্চা। সো বাচ্চাকে যখন আমরা নার্চার করি, বাচ্চার সাথে আসলে বাচ্চাকে আমরা প্রথম থেকেই একটু, একটু করে শিখাবো যে এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত না। আর্লি ঘুমাতে যাওয়া উচিত। লেট নাইটে ঘুমালে কি হবে সেই জিনিসটা আমাদের বাচ্চাদেরকে বুঝাতে হবে। যখন হচ্ছে আ
স্কুল খুলবে, স্কুলে যখন সে যাবে তখন তার স্ক্রিন টাইম কত হবে? স্ক্রিন টাইম হচ্ছে এখনকার জন্য হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কিন্তু বাচ্চা যদি জানে যে যেদিন স্কুল ডে সেদিন তার স্ক্রিন টাইম হচ্ছে এতটুকু। স্কুল থেকে আসার পরে এত মিনিট সে হচ্ছে তার স্ক্রিনে, ফোনে, আইপ্যাডে, কম্পিউটারে থাকতে পারবে। যেমন হচ্ছে আফটার স্কুল স্ন্যাক খাওয়ার পরে অথবা তার হোমওয়ার্ক যদি সে কমপ্লিট করে তাহলে সে আধা ঘন্টা টিভি দেখতে পারবে। সো এরকমভাবে যখন রুল সেট করে দেওয়া হবে তখন বাচ্চা জানে যে তাকে কি করতে হবে এবং সেও জানে যে এটা না করলে বাবা-মা তার জন্য কি রেখে দিয়েছেন। এবং তারপরে হচ্ছে যে আ বিভিন্ন ডে এর জন্য আমরা সবকিছু একইভাবে করতে পারব না। যেমন স্কুল ডে এর জন্য যেমন উইকডে এর জন্য আমরা একটা নিয়ম, উইকেন্ডের জন্য হয়তোবা আমরা আরেকটু ফ্লেক্সিবিলিটি দিব। সো এরকমভাবে বাচ্চাকে বুঝাতে হবে, জানাতে হবে যে কোনটা আসলে করা উচিত, কোনটা করা উচিত না। সো এটা হচ্ছে আমি একটা কিছু ডিসাইড করে রাখলাম, বাচ্চা করল না এবং তখনই বাচ্চাকে শাস্তি দিয়ে দিলাম। এটা কখনোই ফেয়ার হতে পারে না। সো যখনই আমরা দেখব যে বাচ্চা আম আ নির্দিষ্ট টাইমের বেশি হচ্ছে তার স্ক্রিনে বা গেম খেলছে, তখন হচ্ছে তাকে মনে করিয়ে দেওয়া যে তোমার এক্সপেকটেশন কি? এবং ছোট, ছোট ভাবে তাকে হচ্ছে বুঝিয়ে দেওয়া যে এটা করলে এর কনসিকুয়েন্সি। যেমন হচ্ছে আজকে যদি তুমি নির্ধারিত সময়ের বাইরে যত মিনিট তুমি এক্সট্রা নিয়েছো কালকে তোমার সেই টাইমটা কাটা যাবে। তো এটার জন্য কি হচ্ছে প্যারেন্টসকে আসলে ইন পারসন থাকতে হচ্ছে, প্রেজেন্ট থাকতে হচ্ছে বাচ্চার সাথে। আমি বাচ্চাকে ছেড়ে দিলাম আর মনে করলাম যে হ্যাঁ, বাচ্চা নিজের মতো করেই সমস্ত কিছু ফলো করবে, নিজের মতোই বড় হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু হলো না। সে বড় হবে ঠিকই, কিন্তু কিভাবে বড় হলো সেটা কনসিকুয়েন্স আমরা পরে দেখতে পাবো। এবং এখানে যেই লিমিটটা আমরা ঠিক করব বাচ্চাদের জন্য সেই লিমিটটা আসলে বাবা-মা ২ জনে একসাথে বসে ডিসাইড করতে হবে। বাবা একটা ডিসাইড করলো, মা আরেকটা ডিসাইড করলো। এরকম যখন কনফ্লিক্টিং সিচুয়েশন হয়ে যায় তখন বাচ্চাদের মধ্যে এই জিনিসটা খুব নেগেটিভ ইফেক্ট হয়। সো যখন ২ জনে মিলে একটা ডিসিশন নিয়ে বাচ্চাকে সেটা বলা হলো এবং যখন দেখা গেল যে বাচ্চা সেটা ফলো করছে না তখন একজন আরেকজনকে সাপোর্ট দেওয়া। সো এই জিনিসটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে একই ভয়েসে কথা বলা, একই টোনে কথা বলা, একই নিয়ম ফলো করা সবার জন্য, তাহলেই দেখা যাবে বাচ্চারা সেটা অনুসরণ করছে। আবার আমি বাচ্চাকে একটা নিয়ম দিয়ে দিলাম, আমি নিজে বাচ্চার চোখের সামনে দেখতে পাচ্ছে যে আমি ঠিক সেই নিয়মটা নিজে ভঙ্গ করছি, তাহলে সেটা কখনোই হচ্ছে কার্যকর হবে না। সো বাচ্চার সামনে 100% সাপোর্ট থাকবে একজন আরেকজনের, বাবা-মা দুজনের, এবং তারা যখন ডিসএগ্রি করবে সেটাও একজন আরেকজনকে সাপোর্ট দিবে। এবং যখনই হচ্ছে আ উম আম সন্তানের সামনে আমরা কিছু করছি তখনই তাদের সামনে আমরা রোল মডেল হব, যেন সন্তান আমাকে দেখে বুঝে যে এই রুলটা শুধুমাত্র তার জন্য না, এই রুলটা হচ্ছে সবার জন্য। এমন হতে পারে যে আমাকে এক্সট্রা টাইম কম্পিউটারে থাকতে হচ্ছে, তখন বাচ্চাকে বুঝাতে হবে যে এই এক্সট্রা টাইমটা আমি কি জন্য ব্যবহার করছি বা কেন আমাকে থাকতে হচ্ছে। তাহলে তখন বাচ্চাও হচ্ছে এই লজিক্যাল রিজনিংয়ে অভ্যস্ত হবে এবং আস্তে আস্তে সেও এটা শিখতে থাকবে। সো আমরা দেখি যে বাচ্চারা যখন টেম্পটেশন দেখায়, যখন তারা হচ্ছে রাগারাগি করে, মিসবিহেভ করে, তার পেছনে অনেক কারণ কিন্তু থাকে। সো সেই কারণগুলো যদি আমরা দেখি, অ্যানালাইসিস করি, বেশ কমন কিছু কারণ হচ্ছে যে বাচ্চা হচ্ছে দেখে যে তার বাবা-মার অ্যাটেনশন সে পাচ্ছে না। সে বাবা-মা হচ্ছে নিজের মতো করে ব্যস্ত আছে। তখন সে অ্যাটেনশন করার জন্য বাবা-মা যাতে তারকে গুরুত্ব দেয় সেজন্য হচ্ছে সে মিসবিহেভ করতে থাকে। সো নেগেটিভ ওয়েতে সে হচ্ছে পজিটিভ অ্যাটেনশনটা পেতে চায় এখানে। তো এটা সাধারণত হয়ে থাকে বাবা-মার ভুলের জন্যই, কারণ বাবা-মা হচ্ছে বাচ্চার সাথে এনাফ টাইম স্পেন্ড করে না। সো আমরা যদি সেই আগের কথাগুলোতেই চলে আসি যে এনাফ কোয়ালিটি টাইম স্পেন্ড করে, তাহলে হচ্ছে এই মিসবিহেভিয়ারটা আমরা হচ্ছে অ্যাভয়েড করতে পারবো। সেকেন্ড, দেখা যায় যে বাচ্চা হচ্ছে অ্যাটেনশন পাচ্ছে না। বাচ্চা কোনো একটা কাজ করলো কিন্তু বাবা-মা সেটা নোটিস করে নাই। সেটার জন্য তাকে হচ্ছে প্রশংসা করে নাই, বা বাচ্চা যে একটা ভালো কাজ করেছে সেটা আননোটিসেবল থেকে গেল। সো আমরা আগেই যে জিনিসটা আলাপ করেছি সেটা হচ্ছে যে এক্সপ্রেস ইউর লাভ। বাচ্চাকে হচ্ছে অ্যাটেনশন দেওয়া এবং তাকে লাভটা এক্সপ্রেস করা যে সে একটা কিছু করেছে, সেটা ছোট একটা জিনিস হতে পারে। একটা লেগো দিয়ে অথবা বিল্ডিং ব্লক দিয়ে সে একটা কিছু বানিয়েছে, সেটা দেখেই আমাকে আশ্চর্য হতে হবে, সেটা দেখেই আমাকে তাকে উৎসাহ দিতে হবে যে হ্যাঁ, তুমি খুব সুন্দর একটা জিনিস বানিয়েছো, এবং সেটা নিয়ে বাচ্চার সাথে কথা বলতে হবে। তাহলেও আমরা এই মিসবিহেভিয়ারটা অ্যাভয়েড করতে পারবো। আবার আমরা দেখি যে আ যখন বাচ্চা হচ্ছে আম আ দেখে যে
ইনএডুকেট, তারা ফিল করে ইনএডুকেট যে সে বাচ্চা বাবা-মার কাছ থেকে যথেষ্ট সময় পাচ্ছে না বা যথেষ্ট আদর পাচ্ছে না। তো এবং আমরা আ ল সঠিক যে ভালোবাসার বন্ধনটা সেটা তৈরি করতে পারলে সেটা কিন্তু আর হবে না। এবং বাচ্চা অনেক সময় যেটা বললাম যে বাবা-মা এক্সটেন্ডেড টাইম কম্পিউটারে থাকতে পারছে, এক্সটেন্ডেড টাইম ফোনে থাকে, আমি কেন থাকতে পারব না? সো বাবা-মা কি করছে সেটাকে তারা অনুকরণ করার জন্য চেষ্টা করে এবং সেটা করতে না পারলে তখন তাদের মধ্যে বিদ্রোহের ভাব চলে আসে এবং যখন তারা ফিল করে যে তারা সঠিক ভালোবাসাটা পাচ্ছে না, বাবা-মা কখনোই তার সাথে অ্যাটাচড হচ্ছে না, কখনোই তার দিকে তাকাচ্ছে না এবং যখন হচ্ছে তারা শারীরিকভাবে অথবা মানসিকভাবে অসুস্থ ফিল করে তখনও হচ্ছে তারা সেই অ্যাটেনশনটা ড্র করতে চায়। সো এরকমভাবে আমরা দেখি যে বাবা-মা কি করছে সেটার একটা বিরাট এফেক্ট পড়ে হচ্ছে সন্তানের উপরে। সো বাবা-মা যদি শো করে যে তারা রুল ফলো করছে, তারা তাদের লিমিট মেনে চলছে, তারা রেসপেক্ট শো করছে, তারা গুড ম্যানার দেখাচ্ছে, তাহলে দেখা যাবে যে সন্তানও সেই জিনিসটাকে শিখতে পারছে। অনেক সময় বাচ্চারা কোনো কারণে আপসেট হয়ে গিয়েছে, তাদের মন খারাপ হয়েছে, সেই মন খারাপটা তারা মুখে বলতে পারছে না। সেই কারণে হচ্ছে তারা ট্যান্ট্রাম শো করছে, রাগ দেখাচ্ছে। সেই সময়ে আমাদেরকে বুঝতে হবে যে কেন সে করছে এবং সেটা ডায়াগনোসিস করার চেষ্টা করতে হবে আমাদেরকে যে এর পিছনের কারণটা কি? এবং অনেক সময় বাচ্চা হচ্ছে মনে করে যে সে বড় হয়ে গিয়েছে বা সে নিজেই করতে পারে। এখানে বাবা-মা কেন জিনিসটাকে হ্যান্ডেল করছে বা বাবা-মা এখানে ওভার পাওয়ার করছে, বাবা-মা কথা তাকে কেন শুনতে হবে? সেই জিনিসটাকে সে চেষ্টা করে হচ্ছে এভয়েড করার জন্য এবং তখনই তার হচ্ছে খারাপ বিহেভ করে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে বের করতে হবে যে যখন আমরা দেখি যে বাচ্চা খারাপ বিহেভ করছে, রুলস মানছে না, তখন চিন্তা করতে হবে যে এর পিছনে কি কারণ আছে। যখন আমরা কারণটা খুঁজে পাবো তারপরে হচ্ছে সেটা ট্রিটমেন্ট কি হবে সেটা আসলে আমরা বুঝতে পারবো এবং নিজেরাই আমরা সেটাকে কারেক্ট করে নিতে পারবো। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ঘরের সবার জন্য রুলস এবং লিমিট সেট করে দেওয়া। ইভেন আমার নিজের জন্য। সো আমি হচ্ছে এক্সেপশন এটা আমি বলতে পারব না। তাহলে বাচ্চা নিজেকে এক্সেপশন চিন্তা করবে। সো ঘরের প্রত্যেকের জন্য বাবা, মা, ভাই, বোন যারা রয়েছে সবার জন্য রুলস রাখা এবং সবাই রুলস ফলো করছে সেটা আসলে শো করতে হবে এবং বাচ্চাকে এক্সপ্লেইন করা, বুঝানো যে এটা কেন আমরা করব। এবং বাচ্চারা হচ্ছে লজিক্যাল রিজনিংটা পছন্দ করে যে তাদের পিছনে আমরা দেখব বাচ্চারা প্রচুর প্রশ্ন করে এটা কেন হলো, এটা কিভাবে হলো, এটা কেন করতে হবে। সো তাদেরকে সিম্পল ওয়েতে সেটা বুঝিয়ে দেওয়া এবং আমি যদি বলি যে না আমি বলছি সেজন্যই করতে হবে তাহলে সেটা আসলে লং লাস্টিং হবে না এবং বাচ্চা কিছুদিন পরেই হচ্ছে কথা না শোনার যে প্রবণতা সেটা তার বেড়ে যাবে। বরং সহজ ভাষায় তাদের মতো করে জিনিসটা বুঝিয়ে দিতে হবে যে কেন এটা করতে হবে এবং না করলে কি ক্ষতি হয় আমাদের। বাচ্চাকে আমি কি শাস্তি দিব সেটা বলার আগে আমার কি ক্ষতি হতে পারে অথবা আমি যদি করি আমি এটা থেকে কি লাভ পাচ্ছি পজিটিভ ওয়েতে সেটা আমাকে বোঝানোর চেষ্টা করতে হবে। এবং অনেক সময় আমরা হচ্ছে একসাথে বসে আসলে ছোট, ছোট বাচ্চাদেরকে এভাবে ইনভলভ করা যায় বেশি। ছোট, ছোট রুলসগুলো সব লিখে ফেলা, রুলসগুলো লিখে সেগুলো ঘরের মধ্যে লাগিয়ে রাখা। তাহলে এটা হচ্ছে তাদের ভিজুয়াল রিমাইন্ডার হবে যে অনেক সময় লিখা তারা পড়তে পারছে না, ছবি এঁকে দেখিয়ে দেওয়া যে কোন কাজগুলা করা যাবে, কোনগুলা করা যাবে না। ক্রস দিয়ে রাখলাম, টিক চিহ্ন দিয়ে রাখলাম। যারা পড়তে পারে তাদের জন্য সুন্দরভাবে লিখে রাখলাম এবং বারবার মনে করিয়ে দেওয়া, দেখো তো এখানে কি লেখা আছে? তাহলে হচ্ছে আস্তে, আস্তে বাচ্চারা সেই জিনিসটা শিখে যাবে। আবার যখন তারা ভালো কিছু করলো তাদেরকে রিওয়ার্ড দিতে হবে, পুরস্কার দিতে হবে এবং সেটা একটা চার্ট করে তাদেরকে গুড ডিড স্টিকার দেওয়া যেতে পারে। অথবা যখন তারা ভালো কিছু করলো আমরা মেনশন করতে পারি যে হ্যাঁ, একটা খেলনা তাদেরকে কিনে দিলাম এবং দিবার সময় আমি বললাম যে এই ভালো কাজের যেই ফলাফল হয়েছে সে কারণে তোমরা এই খেলনাটা পাচ্ছ। প্রত্যেক সপ্তাহে আমরা একটা অ্যাসেসমেন্ট রাখতে পারি যে অ্যাসেসমেন্টের মধ্যে সবাই দেখবে তার কতটা ভালো কাজ হয়েছে। তখন ভালো কাজের প্রতিযোগিতা নিজেদের মধ্যে বাড়বে এবং সেটা আমরা পজিটিভ ওয়েতে কাজে লাগাবো যে একজন আরেকজনের সাথে ভালো কাজের প্রতিযোগিতা এজন্য করবে যেন তারা আল্লাহ সন্তুষ্টি পেতে পারে। সো অ্যাগেইন এটাকে আমাদের কানেক্টেড করতে হবে আল্লাহর সাথে, আল্লাহর ভালোবাসার সাথে। সো আমরা যখন এইভাবে জিনিসগুলো সিম্পল ওয়েতে তাদের সামনে ছোট কাল থেকে তুলে ধরবো দেখা যাবে আস্তে, আস্তে আমি যখন আরেকটু বড় রুলস ডিসিপ্লিন দিচ্ছি তখন সেগুলো মানতে তাদের জন্য কঠিন হবে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আ সবচেয়ে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার হচ্ছে যেটা তুমি নিজে আ
প্র্যাকটিস করো, নিজে অভ্যাস করো, সেটাই হচ্ছে সর্বোত্তম। কত সুন্দর কথা তিনি আমাদেরকে বলে গিয়েছেন যে, আমি যদি আমার বাচ্চার জন্য এটা ভালোই মনে করি, তাহলে আমি নিজে কেন করি না? আমি এমন অনেক বাবা-মা দেখেছি যারা হচ্ছে সন্তান নামাজ পড়ার ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে হচ্ছে খুবই সিরিয়াস। কিন্তু সেই বাবা-মা নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়ে না। নিজে কোনোদিন কোরআনটাও খুলে দেখে না। কিন্তু বাচ্চা যাতে কোরআনের সাথে অ্যাটাচ থাকে সেজন্য হুজুর রেখে স্ট্রিক্টলি ফলো করে তাদেরকে পড়ায়। সো সেটা আসলে বেশিদিন স্থায়ী হয় না যদি না আমরা নিজেরা সেই বিহেভিয়ারটা শো করি। সো ইসলাম আমাদেরকে শিখায় হচ্ছে রুলস এবং ম্যানার্স হচ্ছে আমরা শিখিয়ে দিব এবং তার সাথে তাদের বাউন্ডারি দিব এবং তার সাথে, সাথে আমরা তাদেরকে জানাবো যে কিভাবে হচ্ছে তারা যদি এটা না করে তাহলে এর ফলাফল কি হতে পারে। সো এটা হচ্ছে একদিক থেকে ভালোবাসা, আরেকদিকে হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন, আরেকদিকে হচ্ছে সেটিং বাউন্ডারিজ, আরেকটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং রাহমা। এই সমস্ত কিছুর কম্বিনেশনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আসলে ডিসিপ্লিন শিখাতে পারি, যেটা হচ্ছে ইসলামিক ভ্যালুর পক্ষে যায় এবং এর মাধ্যমে একটা সুন্দর চরিত্র, তাদের মধ্যে আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ আমরা গড়ে তুলতে পারবো। সো ফিউচার জেনারেশনের জন্য এই জিনিসটা হচ্ছে আমাদেরকে প্রথম থেকেই তৈরি করতে হবে, প্রথম থেকেই তাদেরকে শিখাতে হবে এবং যখন এটা প্রথম থেকে তারা এটাতে অভ্যস্ত হয়ে যাবে, অ্যাজ অ্যান অ্যাডাল্ট দেখা যাবে যে তারা সুন্দরভাবে তাদের জীবনটাকে গড়ে তুলতে পারছে। সো দেখা যায় যেসব বাচ্চা তাদের স্ট্রিক্ট প্যারেন্টস ছিল, দেখা তারা হচ্ছে সঠিকভাবে বাবা হচ্ছে সমস্ত কিছু বাবা মা হচ্ছে সমস্ত কিছু খুব স্ট্রিক্ট ওয়েতে করেছে, তাদের সাথে দেখা যায় বাচ্চাদের রিলেশনশিপটা অত ক্লোজ হয় না। আবার দেখা যায় যেসব বাবা মা হচ্ছে পারমিসিভ, যে সব সময় সব কিছু অ্যালাউ করে আসছে, তখন দেখা যায় যে সেই বাচ্চারা হচ্ছে তাদের লিমিটের বাইরে চলে যায় এবং অনেক সময় লস্ট হয়ে যায়। কিন্তু বাবা মা যদি এনকারেজিং হয়, বাবা মা যদি সাপোর্টিভ হয় এবং তাদের সাথে ভালো রিলেশন থাকে, তখন সেই বাচ্চাগুলো স্বাবলম্বী হিসেবে গড়ে ওঠে এবং তারা তাদের বাবা মায়ের পরামর্শ বা উপদেশগুলোকে সুন্দরভাবে গ্রহণ করে নেয়। সো সেই বাচ্চারা দেখা যায় যে বাবা মার সাথে পরবর্তী জীবনেও ইনভলভড থাকে, অ্যাটাচমেন্টটা তাদের থাকে এবং পরবর্তী সময়েও যখনই প্রয়োজন হয় তখন বাবা মার কাছে তারা পরামর্শের জন্য ফিরে আসে, কিন্তু সেটাও হচ্ছে একটা হেলদি ওয়েতে।